আপনার কাস্টমার বা ক্লায়েন্ট যে আপত্তি করে বলবে আমি পণ্যটি নেব না বা আমি সার্ভিসটি নেব না, কাস্টমার এই সুযোগটি পাবে না। বরং কাস্টমার বা ক্লায়েন্ট আপনার থেকেই পণ্য বা সার্ভিসটি নেবে। সে একবার নেবে না, বরং সে বারবার নেবে। তার যখনই পণ্য বা সার্ভিসের প্রয়োজন পড়বে, সে আপনার কাছেই বারবার ছুটে আসবে। যদি আপনি এই ভিডিওতে বলা 5টি অবজেকশন হ্যান্ডেলিং মেথডকে প্রপার ভাবে ফলো করতে পারেন, তাহলে আজকের এই ভিডিওতে যে 5টি অবজেকশন হ্যান্ডেলিং মেথড সম্বন্ধে আপনারা শিখতে যাচ্ছেন, হুবহু যদি আপনি এই মেথডগুলোকে আপনার পণ্য বা আপনার সার্ভিস অনুপাতে ডিজাইন করতে পারেন এবং প্রপার অ্যাপ্লাই করতে পারেন, কাস্টমার আপনার থেকে পণ্য না নিয়ে যাবে কোথায়? সেলস সাইকোলজি কোর্সের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিম জামানি। এই সিরিজ বা কোর্সের ভিডিওগুলোতে পেইড সেলস মেথডগুলোকে আমি নিজে অ্যাপ্লাই করে যে মেথডগুলোকে আমার কাছে কার্যকরী মনে হয়েছে, সেগুলোই আপনারা এই কোর্সের মধ্যে, এই সিরিজের মধ্যে শিখবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, ভাই সার্ভিসের দাম তো অনেক বেশি, ভাই আমি আপনাকে পরে জানাচ্ছি, ভাই আপনার সার্ভিস বা প্রোডাক্টের মাধ্যমে কি আমি ভালো ফলাফল পাবো? এইরকম আপত্তিগুলো যদি, এইরকম অবজেকশন গুলো যদি আপনিও শুনে থাকেন, মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনার কথার জাদুতেই কাস্টমার বা ক্লায়েন্টের এই চিন্তা একেবারে দূর হয়ে যাবে। একসময় এসে কাস্টমার বা ক্লায়েন্ট আপত্তি করার কোনো সুযোগই খুঁজে পাবে না, বরং তার ব্রেইন তাকে সিগন্যাল দিবে প্রোডাক্টটি বা সার্ভিসটিকে পারচেজ করার জন্য। এই ভিডিওতে বলা 5টি অবজেকশন হ্যান্ডেলিং মেথডকে হুবহু কপি করুন। বাই দ্য ওয়ে, এই সিরিজের প্রথম ভিডিওটা কি আপনি দেখেছেন? সেই ভিডিওতে বলা গুরুত্বপূর্ণ মেথডকে যদি আপনি মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি কাস্টমারকে কনভিন্সই করতে পারবেন না। তাই এই ভিডিওর পর অবশ্যই সেই ভিডিওটা দেখুন। কাস্টমার বলে যে, ভাই আপনার পণ্য বা সার্ভিসটি দেখেছি, দামও শুনলাম, কিন্তু আমি একটু পরে আপনাকে জানাই পণ্যটাকে আমি নেব নাকি নেব না। অথবা বলল, ওকে ভাই আমি পরে জানাচ্ছি। আর তার এই কথা শুনে আপনি উত্তর দিলেন, ওকে স্যার ঠিক আছে, আপনি যদি পণ্যটা নেন তাহলে আমার থেকেই নিয়েন। কি করছেন ভাই এগুলো? এভাবে করলে কি সেল করা যায়? আপনি কি জানেন কাস্টমার যে আপনাকে মিথ্যা বলছে? পরে নিব বা পরে জানাবো এগুলো কোনো অবজেকশন না। সুতরাং তার এই আপত্তিগুলোকে, এই অবজেকশন গুলোকে আপনি যদি তাকে প্রপারলি ভাবে বুঝিয়ে দিতে পারেন, তাহলেই আপনার পণ্য বা সার্ভিস সেল হয়ে যাবে। সর্বদা মনে রাখবেন, ব্যবসা করতে গেলে, সেল করতে গেলে কাস্টমারের পক্ষ থেকে এই অভিযোগগুলো আসা, এই আপত্তিগুলো আসা, এগুলো খুব স্বাভাবিক এবং ব্যবসার জন্য এই অভিযোগগুলো আসা একটা রহমত স্বরূপ। কাস্টমারের থেকে আপত্তি আসা, অভিযোগ আসা, অবজেকশনগুলো আসা কোনো খারাপ কিছু না, বরঞ্চ এটা একটা ভালো সাইন। কারণ কাস্টমারের ইন্টারেস্টেড আছে বলেই সে তার রিস্কগুলোকে ক্যালকুলেট করে সেই বেসিসের উপরে আপনাকে প্রশ্ন করে বা অবজেকশন করে। আর হ্যাঁ, ঠিক এই জায়গায় এসেই কাস্টমার বা ক্লায়েন্টের এই অবজেকশনগুলোকে হ্যান্ডেল করতে হয়। অনেক সেলসম্যান আছে, তারা হ্যান্ডেল না করে তর্কে লিপ্ত হয়ে যায়, যার কারণে তারা সেলই করতে পারে না। মানুষ সাধারণত 5 ধরনের অবজেকশন করে থাকে, আর এই ভিডিওতেই এই 5 ধরনের অবজেকশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাই আজ আপনারা শিখে নেবেন। আর এর দ্বারাই আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনার প্রতি খুশি হবে, সে আপনাকে ট্রাস্ট করবে। আর হ্যাঁ, সে শুধুমাত্র আপনার থেকে পণ্য বা সার্ভিস একবার নেবে না, বরং যখনই তার পণ্য বা সার্ভিসের প্রয়োজন পড়বে, সে তখনই সর্বপ্রথম আপনাকে মনে করবে। কাস্টমার বা ক্লায়েন্টের সেই 5টি অভিযোগের জায়গা হলো: সময় নেই, সেলসম্যানের প্রতি আস্থা নেই, আপনার কম্পিটিটরের কাছে আপনার চেয়ে ভালো পণ্য বা সার্ভিস আছে, একটু ভেবে দেখি, ও টাকা নেই। তাহলে চলেন আজকের এই ভিডিওতে আমরা এই 5টি অবজেকশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখে নিই। নাম্বার 1, নো টাইম। যখনই কাস্টমার আপনাকে বলবে যে ভাই কি বলতে চান দ্রুত বলুন, 2 মিনিটের মধ্যে বলুন, আমার কাছে সময় নেই। কাস্টমার যখন এই অবজেকশনটা করে, তখনই লোকাল যে সেলসম্যান আছে তারা বলে যে হ্যাঁ স্যার আমি মাত্র 2 মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একটু আমাকে সময় দিন, মাত্র 2টা মিনিট আমাকে দিন। আর এভাবে বলাটা হলো সবচেয়ে বড় একটা ভুল। কারণ আপনি যদি এইভাবে তাকে বলেন যে স্যার মাত্র আমাকে 2টা মিনিট দিন, আমি 2 মিনিটে দ্রুত আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি এভাবে যখনই বলবেন তখনই আপনি অথরিটি লুজ করবেন। আর যদি আপনি আপনার অথরিটি লুজ করে ফেলেন, ঠিক তখনই কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে ভাববে যে আপনি অনেক চিপ বিজনেসম্যান
বা আপনি একজন সস্তা সেলসম্যান, এবং তখন সে আপনার সাথে আর কথাই বলতে চাইবে না। তাই যখনই আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই দ্রুত বলেন, আমার কাছে সময় নাই, 2 মিনিটের মধ্যে আমাকে দ্রুত বুঝিয়ে দিন, তখন আপনি কখনোই আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে দ্রুত বোঝাতে যাবেন না। মনে রাখবেন, আপনি কোনো লোকাল সেলসম্যান না বা লোকাল কোনো ব্যবসায়ী না, বরং আপনি একজন এক্সপার্ট বিজনেসম্যান বা এক্সপার্ট সেলসম্যান। তাই আপনার কথাটিও হতে হবে একজন এক্সপার্টের মতো, একজন অথরিটি বিল্ডওয়ালা সেলসম্যান বা বিজনেসম্যানের মতো। সর্বদা মনে রাখবেন, কখনোই কাস্টমারের অভিযোগ নিয়ে তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবেন না। আপনি তখন কিন্তু তার সাথে ডিবেট করতে যাননি, বরং তাকে আপনার পণ্য সেল করতে গিয়েছেন। মনে রাখবেন, সেলের মাধ্যমেই তার পকেটে টাকা আপনার পকেটে ঢুকবে। তাই আপনি খুব সূক্ষ্মভাবে তার সাথে কথা বলুন। যেমন যখনই আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে আপত্তি করবে, সে অবজেকশন জানাবে, প্রথমেই আপনি তাকে অ্যাকনলেজ করুন, মানে তার হ্যাঁতে আপনি সর্বপ্রথম হ্যাঁ মেলাবেন। যেমন আপনি এভাবে বললেন, ধরুন আপনার যে কাস্টমার আপনাকে অভিযোগ করেছে, অবজেকশন করেছে, তার নাম রাকিব হোসেন। তখন আপনি এভাবে বলতে পারেন, জনাব রাকিব সাহেব, আমি যদি খুব দ্রুত আপনাকে বোঝাতে চাই, তাহলে এই পণ্য বা এই সার্ভিসের রিয়াল ভ্যালুটা আমি সুন্দরভাবে আপনার সামনে উপস্থিত করতে পারবো না, এবং আপনারও এই পণ্য বা সার্ভিসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু বিষয়ে বুঝতে আপনার একটু কষ্টও হতে পারে। এজন্য আমি চাচ্ছিলাম আপনার সাথে একটা ফিউচার মিটিং ফিক্স করতে, যেখানে আমি প্রপার ভাবে আপনাকে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের ডেমো দেখাতে পারবো, যাতে করে আমি ভালোভাবে আপনাকে আমার পণ্য বা সার্ভিস সম্বন্ধে একটু বোঝাতে পারি। পাশাপাশি আপনিও যেন এই পণ্য বা সার্ভিসের সম্বন্ধে ভালোভাবে জানেন, এবং আপনার যেন সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হয়, আপনি যেন বুঝে শুনে সিদ্ধান্তটা নিতে পারেন, আমি সেটাই চাচ্ছি। মানে কাস্টমারকে আমরা দ্রুত আমাদের পণ্য বা সার্ভিসের কথা না বলে তার সাথে ফিউচার একটা মিটিং ফিক্স করছি, যেন পরে তাকে আমরা ভালোভাবে আমাদের পণ্য বা সার্ভিস সম্বন্ধে তাকে বোঝাতে পারি। এবং যখনই আমরা আমাদের ওই কাস্টমার বা ক্লায়েন্টের ফিউচার মিটিং ফিক্স করার জন্য চেষ্টা করব, তখনই সর্বপ্রথম তার মোবাইল নাম্বারটি অথবা তার ইমেলটি আমরা সংগ্রহ করে নিয়ে নেব। অথবা সবচেয়ে ভালো হয় আপনি যদি সেই ফিউচার মিটিংটাকে সরাসরি করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। বা আপনি চাইলে ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমেও তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যেই দিন আপনাদের মিটিংটা ফিক্স হবে এবং যে টাইমটা আপনারা নির্ধারণ করবেন, ঠিক সেই সময়ই আপনি তার সাথে ফোনে, মেসেজে বা সরাসরি মিটিং করে সুন্দরভাবে আপনার পণ্য বা সার্ভিস সম্বন্ধে তাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। কাস্টমার যে কোনো আপত্তি করুক, আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন তার অবজেকশনে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আপনি আপনার কথা আরম্ভ করবেন। মানে আপনার কাস্টমার যদি একটা অভিযোগ করে বসে, আপনি তার অভিযোগের সম্মতি দিয়ে আপনার কথা শুরু করবেন। যেমন আপনি বলতে পারেন যে, জি স্যার, আমি আপনার সমস্যাটি বুঝতে পারছি, এবং আমি শুধুমাত্র আমার পণ্য বা সার্ভিস আপনার কাছে সেল করতে চাচ্ছি না, বরং আমি মন থেকে চাচ্ছি আপনাকে হেল্প করতে, আমি আপনার কেয়ার করতে চাচ্ছি। পাশাপাশি আপনি যে এখন সমস্যাটার মধ্যে আছেন, আমি চাচ্ছি আপনি যেন দ্রুত এর সমাধান পেয়ে যান। জাস্ট এই কথাতেই কাস্টমার বা ক্লায়েন্ট আপনার ফ্যান হতে বাধ্য হবে। নাম্বার 2, নো ট্রাস্ট। সেলস করার সময় সবচেয়ে বড় যে সমস্যাটার সম্মুখীন বেশিরভাগ সেলসম্যান বা বিজনেসম্যান হয়ে থাকে, সেটা হলো ট্রাস্ট ইস্যু। কাস্টমার বিজনেসের প্রতি ট্রাস্ট করতে পারে না, সেলসম্যানের প্রতি পারে না। কাস্টমার তার সার্ভিস, প্রোডাক্ট এগুলোর প্রতি যখন ট্রাস্ট করতে পারে না, তখন কাস্টমার বা ক্লায়েন্ট কখনোই সেই পণ্য বা সার্ভিসটি গ্রহণ করতে চায় না। সেলস সাইকোলজির প্রথম এপিসোডে এই ট্রাস্ট বিল্ডিং নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে, সেটা আই বাটনে আছে, দেখে নিতে পারেন। দেখেন, আপনি যদি আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে চান যে আপনার পণ্যের প্রতি বা আপনার সার্ভিসের প্রতি আপনার ক্লায়েন্ট যেন আস্থাশীল হয়, ট্রাস্ট করে, তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার সাফল্যের স্টোরিগুলো তার সামনে তুলে ধরুন। আপনি কি কি সাফল্য পেয়েছেন, এর আগে আপনি সার্ভিস দিয়ে কাকে কতটুকু ভ্যালু দিতে পেরেছেন, আপনি সেইগুলোই আপনার কাস্টমার বা ক্লায়েন্টের সামনে তুলে ধরুন। যেমন আপনি রিভিউ শেয়ার করতে পারেন, অর্থাৎ আপনার আগের যে ক্লায়েন্ট বা কাস্টমার আপনাকে যে ফিডব্যাকগুলো দিয়েছে, সেগুলো আপনি নতুন কাস্টমারকে বা ক্লায়েন্টকে শো করতে পারেন। এতে তার ট্রাস্ট বিল্ড হবে। অথবা আরো যা যা করা প্রয়োজন হতে পারে আপনার প্রতি তার ট্রাস্ট বিল্ড করানোর জন্য, সেগুলোই চেষ্টা করুন। অথবা অনেকে আছে এমন করে যে আমার পণ্যটি বা সার্ভিসটিকে আপনি কিছুদিন ফ্রি ইউজ করে দেখেন, ব্যবহার করে দেখেন, যদি ভালো লাগে তখনই আপনি আমার থেকে পণ্যটি বা সার্ভিসটিকে নিতে পারেন। আপনি এইরকমও করতে পারেন। কাস্টমার ট্রাস্ট এটা একটা টপিক, এবং এই টপিকের আলোচনা অনেক লম্বা, এবং এমন কিছু টেকনিক আছে যেগুলো যদি আপনি প্রপার ফলো করতে পারেন,
তাহলে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা শুরু করবে। আমি কিভাবে এই টেকনিকগুলো ইউজ করে আমার ইনস্টিটিউটের গার্ডিয়ানকে আমার ইনস্টিটিউটের প্রতি তাদের ট্রাস্ট জিততে পেরেছি, সেটা যদি আপনি জানতে চান, সেই টেকনিকগুলো সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে এখনই কমেন্ট করুন ট্রাস্ট। তাহলে আমি খুব দ্রুতই এই টপিক নিয়েও একটা ভিডিও আপনাদের দেব। নাম্বার 3, কম্পিটিটর ইজ বেটার দেন ইউ। বেশিরভাগ সময় আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার আমাদের এসে বলে যে অমুক পেজে তো সেম সার্ভিস সেম প্রোডাক্ট কমে পাওয়া যাচ্ছে, আপনারা এত বেশি দামে দিচ্ছেন কেন? দেখেন, এই অবজেকশনটা, এই আপত্তিটা, অভিযোগটা, এটা একটা জাতীয় অভিযোগ। আর আমরা কি করি, যখনই ক্লায়েন্ট বা কাস্টমার আমাদের বলে যে কম্পিটিটর আপনার চেয়ে ভালো, তখনই আমরা আমাদের কম্পিটিটরের বিষয়ে বদনাম রটানো শুরু করি। স্যার, অমুক দোকানের মাল ভালো না, সে আপনাকে ঠকিয়ে দেবে, এইরকম জাতীয় অনেক কথা বলি আমরা। দেখেন, দয়া করে এগুলো বলে নিজের মূল্য কমাবেন, বরঞ্চ আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তার অবজেকশনের সম্মতি দিয়ে আপনি বলুন যে জনাব রাকিব সাহেব, আপনি অমুক পেজের যে কথাটি বললেন, হতে পারে সে আপনাকে কম দামে পণ্য বা সার্ভিসটি দিচ্ছে, আমি না বলবো না, তবে আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হলো, আপনার কাছে কি ডিসকাউন্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি কোয়ালিটি? ধরুন আমি আপনাকে কমে আমার পণ্যটি বা সার্ভিসটি আপনাকে আমি দিয়ে দিলাম, কিন্তু আমি প্রপার ভাবে আপনাকে কোয়ালিটি সার্ভ করতে পারলাম না, কোয়ালিটি দিতে পারলাম না। এই দামে তাহলে কি আপনার লাভ হলো, বরং আপনার লস হলো। আমি ভেবেই অবাক হচ্ছি যে অমুক পেজ বা অমুক দোকান কিভাবে আপনাকে এত কমে এই পণ্যটি দিচ্ছে। হয়তো তারা আপনাকে প্রপার সাপোর্টটা দিতে পারবে না। ঠিক এইভাবেই আপনি আপনার কম্পিটিটরের বদনাম না করেই আপনার কাস্টমারকে ভয় দেখিয়ে দিলেন। এতে আপনার কাস্টমার ভাববে অমুক পেজওয়ালা তার হয়তো কেয়ার করছে না। সর্বদা মনে রাখুন, ক্লায়েন্ট বা কাস্টমাররা সবসময় কোয়ালিটির দিকে ফোকাস করে থাকে এবং সেই কোয়ালিটির বেলায় তারা খুব অ্যাক্টিভ থাকে। দ্বিতীয় প্রশ্নটি হলো, স্যার, আমরা যদি আমাদের প্রাইসকে তার প্রাইসের সমমান রাখি, একরকম রাখি, তাহলে আপনি পণ্যটি বা সার্ভিসটি কার থেকে নিবেন? এর উত্তরে কাস্টমার বা ক্লায়েন্ট 100% বলবে যে ভাই আপনার থেকেই নিব। সে যখন এই উত্তরটা দিবে, তখন তাকে প্রশ্ন করুন, ক্লায়েন্টকে প্রশ্ন করুন, আপনি আমাদের থেকে তাহলে কেন নিতে চাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বলবে যে শুনেছি আপনার পণ্যটা ভালো, আপনার সার্ভিসটা ভালো, আপনি ভালো গাইড দিয়ে থাকেন, আপনি ভালোভাবে সার্ভিসটি দিয়ে থাকেন, আপনি ক্লায়েন্ট বা কাস্টমারকে অনেক কেয়ার করেন, আপনার সুনাম গাওয়া শুরু করুন। এরপরেই আপনি খুব শান্ত স্বরে আপনার ক্লায়েন্টকে বলুন যে স্যার, ঠিক এই কারণেই আমাদের পণ্যটি খুব প্রিমিয়াম এবং আমরা সবচেয়ে বেস্ট সার্ভিসটি দিয়ে থাকি। ব্যাস, আপনার কাজ হয়ে যাবে। কাস্টমার সবসময় বেস্ট পণ্য চায়, আর ইতিমধ্যে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে বেস্ট বলে ফেলেছে এবং এর কারণেই সে আপনার পণ্যটি নেওয়ার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে যাবে। অবজেকশন নাম্বার 4, নিড টাইম টু থিঙ্ক। মানে কাস্টমার প্রায় সময় বলে যে আচ্ছা ভাই, একটু ভেবে দেখি আমি নিব কি নিব না। এইটা একটা ফেক আপত্তি। কাস্টমার বা ক্লায়েন্ট যখনই আপনাকে বলবে যে আচ্ছা ভাই ভেবে জানাই, এর উত্তরে যখনই আপনি বলবেন যে ওকে স্যার, ঠিক আছে, আপনি ভেবে জানিয়েন, এইভাবে করলে আপনি জীবনেও সেল করতে পারবেন। কাস্টমার বা ক্লায়েন্ট যখনই আপনাকে বলবে যে আমি ভেবে জানাচ্ছি, তখনই আপনি খুঁজে বের করুন আপনার ক্লায়েন্ট কাস্টমার কি ভাববে। আপনি আপনার ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে সর্বপ্রথম একমত হয়ে তাকে বলবেন যে অবশ্যই স্যার, আপনি ভেবে চিন্তেই আমাকে জানাবেন, কারণ মানুষ এই ভাবার মাধ্যমেই সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। তবে স্যার, আমি কৌতূহল হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি সম্বন্ধে ভাবতে চাচ্ছেন? আপনি কি প্রোডাক্ট সম্বন্ধে কিছু ভাবতে চাচ্ছেন নাকি প্রোডাক্টের দাম সম্বন্ধে জানতে চাচ্ছেন? এই প্রশ্নটা করার ফলেই আপনার কাস্টমার বা ক্লায়েন্ট রিয়াল অবজেকশনটা আপনার সামনে তুলে ধরবে। তখন সে অভিযোগ দিয়ে এমনও বলতে পারে যে অমুক পেজ তো সেম সার্ভিসটাই কমে দিচ্ছে, আপনি এত বেশি দিচ্ছেন কেন? এই অভিযোগটা কিন্তু আমরা এর আগে শিখেছি, বা মানুষ সচরাচর আজকের এই ভিডিওতে যে 5টি অভিযোগ সম্বন্ধে আপনাকে বলবো, এই অভিযোগগুলোই করে। তো এই অভিযোগগুলো যদি আপনি জেনে যান, আপনি যখন তাকে প্রশ্ন করবেন যে আপনি কি নিয়ে ভাবতে চাচ্ছেন, তখন তার অভিযোগগুলো এই 5টার মধ্যে থেকে যে কোনো একটাই হবে। তখন আপনি তো এই ভিডিওর মাধ্যমে সব শিখেই যাচ্ছেন, ঠিক সেইভাবেই আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে বুঝিয়ে দেবেন, সে বুঝে যাবে ইনশাল্লাহ। আবার আপনার প্রশ্ন শুনে যদি আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বলে যে আমি প্রোডাক্ট নিয়ে একটু ভাবতে চাচ্ছি, তাহলে বোঝা যায় সে ট্রাস্ট করতে পারছে না, তার ট্রাস্ট ইস্যু আছে। তখন আপনি কিভাবে ট্রাস্ট বিল্ড করতে হয় আজকের এই ভিডিওতে তো আমরা জানলাম, বা প্রথম এপিসোডের মধ্যে তো এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সেটা দেখেও তার ট্রাস্ট বিল্ড করার জন্য আমরা চেষ্টা করতে পারবো। মনে রাখবেন, কাস্টমার বা ক্লায়েন্ট যখনই বলবে আমি ভেবে জানাবো, তখনই ভেবে নেবেন
তার এই অবজেকশনটা রিয়াল না, এটা একটা ফেক অবজেকশন। আর আপনি চেষ্টা করবেন রিয়াল অবজেকশনটা খুঁজে বের করার জন্য। অবজেকশন নাম্বার 5, কাস্টমার বা ক্লায়েন্ট বলতে পারে যে আপনাদের পণ্যটা বা সার্ভিসটা অনেক দামি, আমার কাছে এত বাজেট নেই। কাস্টমার যখনই এটা বলে তখনই বেশিরভাগ ব্যবসায়ী বা সেলসম্যান তার পণ্যের তার সার্ভিসের দামটি কমিয়ে ফেলে। কিন্তু এটা করা যাবে না, বরং আপনার বোঝাতে হবে আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে কি কারণে আপনার পণ্যটি বা আপনার সার্ভিসটি একটু দামি, এটা বোঝাতে হবে। সর্বপ্রথম আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টের সাথে একমত হয়ে বলুন যে জনাব রাকিব সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমাদের পণ্যটি বা আমাদের সার্ভিসটি একটু প্রিমিয়াম, কারণ আমরা শুধুমাত্র আমাদের পণ্য বা সার্ভিস বিক্রি করি না, বরং আমরা পণ্য এবং সার্ভিসের সাথে বিক্রি করি এটা, এটা এবং এটা, মানে কিছু ভ্যালু অ্যাড করে দিবেন। যেমন ধরেন আপনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করেন, তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে বসলো যে ভাই, আপনারা তো অনেক টাকা চার্জ করেন, এত বাজেট আমার নাই, আমি নিতে পারবো। তখন এর উত্তরে আপনি এভাবে বলতে পারেন যে জনাব রাকিব সাহেব, আপনি ঠিক বলেছেন, আমাদের সার্ভিসটা একটু প্রিমিয়াম, কারণ আমরা সব সময় আমাদের ক্লায়েন্টদের প্রিমিয়াম সার্ভিসটি দিয়ে থাকি। কারণ কম দামি সার্ভিসের মাধ্যমে হয়তো শুরুতে আপনার কম টাকা খরচ হতে পারে, কিন্তু যখন আপনি অ্যাড রান করা শুরু করবেন দেখবেন আপনার টাকা শুধু বার্নই হচ্ছে, আপনি কোনো সেলই পাচ্ছেন না। জনাব রাকিব সাহেব, আমরা কিন্তু চাইলে আপনাকে ডিসকাউন্ট করে দিতে পারি, কিন্তু কম দামে আপনাকে সেই রকম ভ্যালু দেওয়া এটা কারো পক্ষেই সম্ভব না। জনাব রাকিব সাহেব, আপনি আমাদের একবার পে করবেন এবং আমরা আপনার প্রফিট হওয়া অবধি আপনার অফার, আপনার পেজ অ্যানালাইসিস, আপনার কন্টেন্ট সহ আমরা সবকিছুতেই আপনাকে গাইড করব, যে পর্যন্ত আপনার সেল না আসছে, আপনার প্রফিট জেনারেট না আসছে, সেই পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাব এবং আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। ঠিক এভাবেই আপনি আপনার ভ্যালুটিকে আপনার ক্লায়েন্টের সামনে তুলে ধরবেন। তখন আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে আপনার পণ্যটি ভালো বলেই, আপনার সার্ভিসটি ভালো বলেই এর দাম একটু বেশি। সে বুঝতে পারবে দাম যদি কমিয়ে ফেলে তাহলে আলটিমেটলি তার কোয়ালিটি ড্রপ করবে এবং ওই ক্লায়েন্টের কোনোই লাভ হবে না। আপনার এই কথার মাধ্যমেই ক্লায়েন্ট বুঝতে পারবে তার যদি প্রিমিয়াম মানের ভালো মানের সার্ভিস প্রয়োজন পড়ে তাহলে আপনি হবেন তার ফার্স্ট চয়েস। প্রত্যেকটা সেলসম্যান বা প্রত্যেকটা ব্যবসায়ী কাস্টমার থেকে এই 5টা অবজেকশন পেয়েই থাকে, এর বাইরের অবজেকশন সাধারণত হয়ে থাকে না। তবুও যদি আপনার মনে হয় আরো কিছু অবজেকশন আপনি ফেস করেছেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি যথাসম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং এই ভিডিওতে বলা 5টি অবজেকশন হ্যান্ডেলিং মেথডকে আপনি হুবহু আপনার ডোমেন অনুযায়ী ফলো করেন, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সেলস সাইকোলজি কোর্সে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এই প্রত্যেকটা বিষয়ে যদি আপনি মাস্টারি অর্জন করতে পারেন, দেখবেন আপনার ব্যবসার মধ্যে সেল আরো বেশি হচ্ছে, আপনি প্রফিট আরো বেশি জেনারেট করতে পারছেন, আপনার অডিয়েন্সগুলো আপনার সাথে জুড়ে যাচ্ছে, তাদের পণ্য বা সার্ভিস যখনই প্রয়োজন পড়ছে তারা আপনার কাছে আসছে। এই সব কিছুই হবে আপনার কমিউনিকেশনের মাধ্যমে, এবং ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওটা আসবে সেটা কমিউনিকেশনের উপরেই হবে ইনশাল্লাহ। আপনি কি সেলস সাইকোলজির প্রথম এপিসোডটা দেখেছেন? সেইটা যদি আপনি না দেখেন তাহলে আজকের এই ভিডিওটা বেশি কার্যকরী আপনার জন্য নাও হতে পারে। আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অডিয়েন্সের বেসটা মজবুত করা। অডিয়েন্সের সাথে আপনার যে কথাটা হবে তাকে আপনার কনভিন্স কিভাবে শুরু করতে হবে তার সাথে, সেটা শেখা বেশি জরুরি। তাই এই ভিডিওটা অবশ্যই দেখুন।